লাশটাকে ছেড়ে দিয়ে রাজীবের বাবাকে ধরল। তারপর সে রাজীবের বাবার কাঁধে একটা জোরালো কামড় বসিয়ে এক খাবলা মাংস তুলে নিল। রাজীবের বাবা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। তখনই পুরোহিত মশাই চোখ খুললেন আর তিনি আমায় বললেন, তুমি যাও আর ওই কাকতারুয়াকে দুটুকরো করে ফেলো। কথাটা শুনতেই আমি কুড়ুল নিয়ে শয়তানের কাছে গেলাম। তারপর পিছন দিক থেকে তার শরীরে একটা কোপ বসালাম। ঘটনাটা আমার ছোটবেলার, যখন আমার বয়স 15। আমি তখন আমার বাবার সাথে জমির ফার্ম হাউসে থাকতাম। ফার্ম হাউসে শুধু আমরা দুজনেই থাকতাম, কারণ আমি ছোট থাকতেই আমার মা মারা যান। আমার বন্ধু রাজীব আর বাগ্গা আমাদের পাশের ফার্ম হাউসেই থাকতো। আশেপাশের ক্ষেতগুলি সব জোয়ারের ফসলে ভরে গিয়েছিল, শস্য দানা পেকে গিয়েছিল এবং পাখিরা সেই শস্য খাওয়ার জন্য ভিড় জমাতে লাগলো। আর এই ব্যাপারটা দেখেই চাষিরা তাদের জমিতে কাকতাড়ুয়া দাঁড় করিয়ে দিল। আমরা তখন ছোট ছিলাম, এই জন্য কাকতাড়ুয়ার প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল আমাদের। একদিন আমি, বাগ্গা আর রাজীব তিনজনই পাশের একটা শুকনো জমিতে খেলা করছিলাম। আমরা খেলতে খেলতে সেখানে একটা ছোট কুয়ো বানাচ্ছিলাম এবং এই বাড়ির কুয়োটা ছিল সব থেকে গভীর, যেটা আমার কোমর পর্যন্ত খোঁড়া হয়ে গিয়েছিল। কিন্তু এমন সময় আমরা একটা কাঠের সিন্দুক দেখতে পেলাম। সিন্দুকটার গায়ে লাল সুতো দিয়ে বাঁধা ছিল, কিন্তু বহু বছরের পুরনো হওয়ার কারণে সেই সুতো পচে গিয়েছিল আর আমার একটা মৃদু টানেই সুতোটা ছিঁড়ে যায়। সিন্দুকের গায়ে একটা তালাও ছিল, যেটা আমরা পাথরের আঘাত করে খুলে ফেললাম। প্রচন্ড কৌতূহলের সাথে সিন্দুকটা খুলতেই ওটার ভেতরে একটা কাপড় খুঁজে পেলাম, যেটা ছেঁড়া ছিল আর রক্তে মাখা ছিল। আর তার সঙ্গে একটা রাক্ষসের মতো ভয়ানক মুখোশ, যার দুটো শিং ছিল আর ছিল তীক্ষ্ণ ধারালো দাঁত। আর ঠিক তার পাশেই একটা ধারালো চাকু। আর এটা দেখতেই আমার মাথায় একটা আইডিয়া আসে, চল একটা কাকতাড়ুয়া বানাই। এই কাপড়টা পরাবো আর ওটাকে আরো ভয়ঙ্কর করতে এই মুখোশটা পরাবো আর হাতে এই চাকু ধরিয়ে দেব। রাজীব আর বাগ্গাও রাজি হয়ে যায় আর আমরা সিন্দুকটা নিয়ে আমাদের খেতে গিয়ে পৌঁছই। ফসলের মাঝে আমরা বাঁশ আর কিছুটা খড়ের ব্যবহার করে একটা লম্বা কাকতাড়ুয়া বানালাম, যেটা লম্বায় প্রায় আমাদের দ্বিগুণ ছিল এবং জমির ফসলের চেয়েও ঢের উঁচুতে। সেদিন সন্ধ্যা হতেই আমরা নিজের নিজের ঘরে ফিরে গেলাম। ঘড়িতে সময় তখন রাত 9টা। আমি ঘরের বাইরে একটা খাটিয়ায় শুয়ে আরাম করছিলাম। আমার কুকুরটা আমার খুব কাছেই শুয়েছিল। ঠিক তখনই জমির দিকটা থেকে পাখিদের চিৎকারের আওয়াজ ভেসে এলো, যেন কেউ তাদের শিকার করছে। আমি দেখলাম আকাশে কতগুলো সাদা বক দ্রুত গতিতে উড়ে চলে গেল। ব্যাপারটা দেখে আমার কুকুর মতি দাঁড়িয়ে ওই দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো। পাখিদের ওই রকম ভয়ঙ্কর শোরগোলে আমিও খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম। যা মতি, দেখে আয় খেতে কি হলো। মতিকে আদেশ দিতেই সে জমির দিকে চিৎকার করতে করতে ছুটে গেল। আমি খাটিয়ার ওপর দাঁড়িয়ে ভালো করে বোঝার চেষ্টা করলাম। মৃদু হাওয়ার কারণে ফসলগুলো দুলছিল। এমন সময় দেখলাম মতি কুই কুই করে আওয়াজ করছে, মতি, মতি। আমি চিৎকার করে মতিকে ডাকলাম, কিন্তু মতি আমার কথার কোনো সাড়া দিল না। আমি সাধারণত ওকে ডাকলে কোনো না কোনোভাবে সে উত্তর দিত। আমার ভয় হলো, তাই আমি কথাটা গিয়ে বাবাকে বললাম, কিছু হয়নি রে বোকা, রাতের বেলা সাপ দেখলে পাখিরা চিৎকার করে। আর রইল মতির কথা, ও একটা কুকুর, এদিক ওদিক ঘোরা ওর স্বভাব, চলে আসবে এক্ষুনি। বাবা হাসতে হাসতে বলল, আর আমি উঠে ঘরের দিকে চলে গেলাম। আমি সারা রাত মতির অপেক্ষা করতে লাগলাম, কিন্তু মতি ফিরে এলো না। সকাল হতেই আমি একটা লাঠি নিয়ে ক্ষেতের দিকে মতিকে খুঁজতে বেরোলাম। আমি অনেকক্ষণ ডাকাডাকি করলাম, কিন্তু মতির কোনো উত্তর পেলাম না। ওকে খুঁজতে কিছুটা এগিয়ে যেতে আমি দেখলাম আমার সামনে মাটিতে একটা কাকতাড়ুয়া পড়ে আছে। তার হাত আর পা কাটা অবস্থায় ছিল আর মাটির হাড়ের মাথাটা ফাটা। আমি বুঝতে পারলাম না এরকমটা কে করলো। যাই হোক, আমি এগিয়ে চললাম আর এবারে শুরু হলো ভেঙে চুরে পড়ে থাকা একের পর এক কাকতাড়ুয়া। ক্ষেতের সমস্ত কাকতাড়ুয়াগুলো ভেঙে চুরে পড়ে আছে। আমি কিছুতেই বুঝতে পারলাম না এসব কে করে গেল।
তখনই আমার মাথায় একটা ভাবনা এলো, আচ্ছা আমার কাকতাড়ুয়াটার সাথেও এমন হয়নি তো? তাই আমি সেই জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে আমরা গতকাল কাকতাড়ুয়া বানিয়েছিলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেখানে ওই কাকতাড়ুয়াটা ছিল না। আমি চারিপাশটা ভালোভাবে দেখলাম, কিন্তু ওটাকে খুঁজে পেলাম না। কোনো জন্তু নির্মমভাবে পাখিদের শিকার করেছিল। আমি বাগ্গার বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলাম, আর তখনই আমি রাস্তায় এমন এক দৃশ্য দেখতে পাই যেটা দেখে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে। আমার চোখের সামনে পড়ে রয়েছে মতির ছিন্ন ভিন্ন দেহটা। কেউ ভয়ানকভাবে তার পেটটা চিরে ফেলেছিল, আর সেই পেটের কাটা অংশ দিয়ে নাড়ি ভুড়িগুলো বেরিয়ে এসেছে। আমি প্রচন্ড ভয়ে দৌড়তে দৌড়তে ফার্ম হাউসের দিকে এগিয়ে গেলাম। তারপর বাবাকে গিয়ে সমস্তটা বললাম। বাবাও আমার সাথে এসে ব্যাপারটা দেখলো, কিন্তু সেও কিছুতেই বুঝতে পারল না এগুলো কে করলো। এই ঘটনার পর আশেপাশের কৃষকরা মিলে একটা সভার আয়োজন করলো, আর অনেকক্ষণ ধরে আলোচনা করার পর ঠিক হলো যে সূর্য ডোবার পর কেউ আর বাইরের ক্ষেতের দিকে যাবে না। ওই রাতে আমি আমার ঘরের জানলা দিয়ে ক্ষেতের দিকে তাকিয়েছিলাম। তখনই আমি ক্ষেতের ভেতর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাই। একটু ভালো করে দেখতেই বুঝলাম ওখানে একটা লম্বা চওড়া মানুষ দাঁড়িয়ে আছে। তার বড় বড় লাল লাল চোখগুলো জ্বলজ্বল করছে, কিন্তু তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। হ্যাঁ, জোয়ারের ফসলের থেকেও লম্বা মানুষ হয় নাকি? আমি নিজের মনে মনেই বললাম। আমি টর্চের আলোটা ওইদিকে নিক্ষেপ করলাম। তার সাথে সাথে একটা আতঙ্ক গ্রাস করলো আমায়, কারণ সামনেই আমার নিজের হাতে বানানো কাকতাড়ুয়াটা দাঁড়িয়েছিল। এমন লাগছিল যেন সে আমাকেই দেখছে, কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না এটা তো এখানে ছিল না। তাহলে হঠাৎ করে আবার এখানে উদয় হলো কি করে? এটা আবার নিজেই আসেনি তো? না না, কাকতাড়ুয়া কিভাবে আসবে? আমি নিজে নিজেই বললাম, কিন্তু আমার কথাটা বলার সাথে সাথেই কাকতাড়ুয়াটা ঘুরে দাঁড়ালো আর সামনের দিকে এগিয়ে চলল। দৃশ্যটা দেখে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি আমার দুই চোখ ভালো করে ডলে দেখলাম, কিন্তু তাকে আর দেখতে পেলাম না। তখনই আমি খামারের মোষেদের চিৎকার শুনতে পেলাম। মোষটা ভয়ঙ্করভাবে চিৎকার করছিল, যেন ওর উপর কেউ হামলা করেছে। আমি ঘর থেকে বেরিয়ে বাইরে গেলাম, আর তখনই আমি দেখলাম বাবা শিকার করার বন্দুকটা নিয়ে কোথায় যেন এগিয়ে চলেছেন। আমি তার সঙ্গে যাওয়ার জন্য জেদ ধরলাম, কিন্তু বাবা আমায় মানা করলেন। কিন্তু আমি তবুও তার পিছু পিছু খামারের কাছে গিয়ে পৌঁছলাম। একটা মোষ খুব জোরে জোরে চিৎকার করে চলেছিল, কিন্তু অন্য মোষটা দেখলাম মাটিতে শুয়ে আছে। আর খামারের কাছে যেতেই আমরা প্রচন্ডভাবে ভয় পেলাম, কারণ দ্বিতীয় মোষটা আধ খাওয়া অবস্থায় ছিল। ওটার পেটের পিছনের অংশটা সেখানে ছিল না, আর তার নাড়ি ভুড়ি রক্ত চারিদিকে ছড়িয়ে আছে। এত বড় মোষের এমন দশা করতে পারে কোন জন্তু? বাবা উদ্বিগ্ন স্বরে বললেন। এমন সময় পাশ থেকে গর্জনের আওয়াজ এলো। আমরা দেখলাম কাকতাড়ুয়াটা অন্য আরেকটি মোষের পেট ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সে গর্জন করতে করতে আমাদের দিকে তাকালো। ভিকু! বাবার মুখ থেকে হঠাৎ করে এই নামটা বেরিয়ে এলো। কাকতাড়ুয়াটাকে জ্যান্ত দেখে আমি ভীষণভাবে অবাক হলাম। আর তখনই কাকতাড়ুয়াটা একটা ধারালো ছুরি নিয়ে বাবার দিকে এগিয়ে গেল, আর বাবা তৎক্ষণাৎ কাকতাড়ুয়ার বুক লক্ষ্য করে গুলি ছুঁড়ে মারলেন। আর এরপরে কাকতাড়ুয়াটা মাটিতে পড়ে গেল। কাকতাড়ুয়াকে নিঃসার হয়ে পড়ে থাকতে দেখে বাবা আমাকে দূরে দাঁড়াতে বলে নিজে তার দিকে এগিয়ে গেলেন। তারপর তার বুকের ওপর নিজের পা রেখে তার মাথা লক্ষ্য করে আরেকটা গুলি ছুঁড়ে মারলেন, আর অবাক হয়ে জিনিসটাকে দেখতে লাগলেন। বাবা কাকতাড়ুয়ার মুখোশটা ভালো করে দেখলেন, যেন তিনি ওটাকে আগে থেকেই জানতেন। তখনই কাকতাড়ুয়াটার মধ্যে যেন প্রাণ ফিরে আসে। সে বাবার পিঠ লক্ষ্য করে ছুরি গেঁথে দেয়। বাবার যন্ত্রণায় চিৎকার করতে থাকে, বাবু বাবু, সকাল হওয়া পর্যন্ত লুকিয়ে থাক। বাবা কাতর স্বরে বললেন। কাকতাড়ুয়া ভীষণ বড় করে তার মুখটা খুলল, তারপর এক কামড়ে একটা গাজরের মতো বাবার মাথাটা চাবিয়ে খেয়ে নিল। এসব দেখে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো, আর আমি ঘরের দিকে ছুটতে লাগলাম। আমি দরজাটা বন্ধ করে দিলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এবার আমি কি করব। বাগ্গার বাড়ি আমার বাড়ির পেছনেই ছিল, তাই আমি ঘরের পেছন দিয়ে বেরিয়ে তার বাড়ির দিকে দৌড়তে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমি বাগ্গার বাড়ির সামনে এলাম।
আর সামনের দৃশ্য দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কারণ বাগ্গার বাড়ির ছাদে বাগ্গা আর তার বাবা মায়ের লাশ কাকতাড়ুয়ার মাথার হাড়ির মতো জ্বলছিল। তাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস খুবলে নেওয়া হয়েছে। বোঝা যায় কাকতাড়ুয়া তাদের ভয়ানক মৃত্যু দিয়েছে, আর তাদের মাথাগুলো কোনো কাকতাড়ুয়ার মাথাতেই লাগিয়ে দিয়েছিল। এই দৃশ্য দেখে আমি ঠকঠক করে কাঁপতে লাগলাম। দূর থেকে কয়েকটা কুকুর আমাকে দেখে এক নাগাড়ে ডাকতে লাগলো। তখনই আমার মনে একটা ভাবনা এলো। আমি ঘুরে গিয়ে তাকালাম, দেখলাম কাকতাড়ুয়া তার লম্বা লম্বা পা ফেলে আমার দিকে এগিয়ে আসছে। তার মুখটা বিভৎসভাবে হাঁ করা, আর সে গর্জন করে চলেছে। কুকুরগুলো তাকে দেখে জোরে জোরে চিৎকার করে চলেছে। আমি কেমন একটা ঘোরের মধ্যে চলে গেলাম, আর প্রচন্ড ভয় লাগলো। তাই আমি নিজের জায়গা থেকে নড়তেও পারছিলাম না। আমি যেন আর নিজের মধ্যে নেই। কাকতাড়ুয়াটা আমার সামনে চলে এসেছে। তারপর তার ভয়ানক দুটো হাত দিয়ে আমার গলা ধরে আমায় ওপরে তুললো। তারপর আমাকে খাওয়ার জন্য সে তার মুখটা খুললো আর গর্জন করলো। সে আমাকে খেতে যাবে এমন সময় হঠাৎ বন্দুকের কান ফাটা শব্দ শোনা গেল, আর মুহূর্তের মধ্যেই একটা গুলি তার মাথায় এফোড় ওফোড় করে দিল, আর সে আমাকে নিয়ে মাটিতে আছড়ে পড়ল। আমি কোনো রকম ভাবে নিজেকে তার হাত থেকে ছাড়িয়ে সেখান থেকে উঠে দাঁড়ালাম। জলদি জলদি এখানে এসো, কেউ আমায় ডাকলো। আমি সেই দিকে তাকিয়ে দেখলাম রাজীবের বাবা আমায় ডাকছে। আমি তার দিকে দৌড়ে এগিয়ে গেলাম। কাকতাড়ুয়াকে মাটিতে পড়ে থাকতে দেখে কুকুরগুলো সেই দিকে দৌড়ে গেল। তারপর তাকে কামড়াতে লাগলো। তখনই হঠাৎ কাকতাড়ুয়াটা একটা কুকুরকে ধরে দুই দিক থেকে টেনে বিভৎসভাবে তার শরীরটাকে দুভাগে ভাগ করে ফেললো। ব্যাপারটা দেখে অন্য কুকুরগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। কাকতাড়ুয়া উঠে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে রাজীবের বাবা আরো দুবার গুলি ছুড়লেন। কাকতাড়ুয়া আবার মাটিতে লুটিয়ে পড়ল। চলো তাড়াতাড়ি পালাও। এরপরে আমরা দুজনেই তার বাড়িতে গিয়ে পৌঁছলাম। রাজীবের বাবা রাজীব আর তার মাকে দ্রুত সেখান থেকে পালাতে নির্দেশ দিলেন। কিন্তু আমরা কোথায় যাব? আমরা যেখানেই যাব ওই কাকতাড়ুয়া আমাদের খুঁজে ফেলবে। আমি রাজীবের বাবাকে বললাম, যতক্ষণ না সকাল হচ্ছে আমাদের খেতে লুকোতে হবে, আর কিছুক্ষণ পর পর আমাদের জায়গা বদলাতে হবে। কথাটা শুনে আমার বাবার বলা শেষ কথাগুলো আমার মনে পড়ল। তিনি আমায় বলেছিলেন, বাবা সকাল না হওয়া পর্যন্ত লুকিয়ে থাক। তার মানে আমার বাবা আর রাজীবের বাবা ওই কাকতাড়ুয়ার ব্যাপারে কিছু জানে। তাড়াতাড়ি চলো। কিন্তু আমরা কার থেকে বাঁচতে পালাচ্ছি? রাজীবের মা জিজ্ঞেস করলেন। রাজীবের বাবা বললেন, সবকিছু বলবো, কিন্তু এখন আগে পালাতে হবে। এরপর আমরা খেতে লুকিয়ে পড়লাম। আমার মনে একটাই প্রশ্ন আসছিল যে আমার বাবা আর রাজীবের বাবা ওই কাকতাড়ুয়ার ব্যাপারে কি জানে। ওই কাকতাড়ুয়াটার ব্যাপারে জানার জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠল। কাকা, ওই কাকতাড়ুয়াটা আসলে কে? আমি রাজীবের বাবাকে জিজ্ঞেস করলাম। আমার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, এখন আমি তোমাকে যা বলবো তুমি চট করে সেটা বিশ্বাস করতে পারবে না, কিন্তু আমি জানি ও হলো সে। পুরোহিত বলেছিল ও কোনো না কোনো দিন অবশ্যই ফিরবে। কিন্তু তুমি কার কথা বলছো? কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বললেন, ভিকু। ভিকু? এই নাম আমি বাবার কাছে শুনেছি। আমি জানতে চাইলাম, এই ভিকু কে? ভিকু? কে ভিকু? 30 বছর আগে যখন আমার বয়স তোমার মতো তা শুরু হয়ে গেছিল। কোনো এক শয়তান প্রত্যেক অমাবস্যার রাতে গ্রামের মানুষদের গলা কেটে ভয়ঙ্কর ভাবে মারছিল। তাদের কাটা মুন্ডুতে এসে হলুদ লাগাতো, আর তার চারিদিকে কুমকুমের গন্ডি কেটে চলে যেত। এই কাজ কোনো পাগল মানুষের, যে কোনো তন্ত্র করছে, আর তন্ত্র করে গ্রামবাসীদের বলি চড়াচ্ছে। কিন্তু সে কে, কেন সে এরকম করছে সেটা কেউ জানতো না। আতঙ্ক এতই বেড়ে গেল যে মানুষ সাধারণ রাতেও জমিতে যেতে ভয় পেতে লাগলো। এই জন্য
গ্রামের লম্বা চওড়া চারজন যুবক ওই শয়তানকে ধরার চাল চাললো। তাদের পরিকল্পনা কাউকে বলল না, কারণ তারা চাইতো না এই পরিকল্পনার কথা ওই খুনি শয়তান জানুক। একদিন অমাবস্যার রাতে তারা গ্রামের একজন যুবককে ঘরের বাইরে খাটিয়ায় শোয়ার জন্য বলল, আর বাকি তিনজন ঘরের ভেতর থেকে জানলায় চোখ দিয়ে তার উপর নজর রাখলো। আর এরপরেই ওই খুনি রাক্ষসের মুখোশ পরে হাতে বড় চাকু নিয়ে অন্ধকারে গা ঢেকে সেখানে আসলো। তারপর সে চাকুটা মুখের কাছে ধরে ধীরে ধীরে কিছু একটা মন্ত্র বলল। তারপর খাটিয়ায় শুয়ে থাকা সেই যুবকের ওপর কিছু ছাই ওড়ায়। তারপর সেই যুবককে বলি দেওয়ার জন্য তার গলার উপর চাকু মারতেই যাবে, তখনই ঘরের ভেতরে থাকা সবাই বেরিয়ে এলো আর তারা ওই শয়তানকে ধরে ফেললো। তারপর তারা তার মুখোশটা টেনে খুলল আর তাকে দেখে ভীষণ অবাক হয়ে গেল, কারণ সে ভিখু ছিল, একজন পাগল যে কয়েক মাস আগেই গ্রামে এসেছিল। তারা ভিখুকে খুব মারল। তখনই আরো গ্রামবাসীরা সেখানে উপস্থিত হয়। তারপর ভিখুর সত্যতা জানার পরে সবাই মিলে তার উপর অত্যাচার করে। সবাই ওকে বেধড়ক পিটিয়ে ওকে মেরে ফেলে। কিছুক্ষণ পর গায়ের হনুমান মন্দিরের পুরোহিত সেখানে আসেন। তিনি এসে ভিখুর শরীরের বস্ত্র খুললেন। তার শরীরে জায়গায় জায়গায় পোড়ার দাগ ছিল। সেই দাগগুলো দেখে তিনি বুঝলেন ও শয়তানের দেবতার পূজারী। শয়তানের পূজারী শয়তানকে খুশি করার জন্য নিজের শরীরটায় জ্বলন্ত কয়লার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে কষ্ট দেয়। আর এই হত্যাও হয়তো সে ওই শয়তানকেই খুশি করার জন্য করছিল। যাই হোক, ভিখুর তো মৃত্যু হয়েছিল। এখন তার লাশের শেষকৃত্যের সময় উপস্থিত। কেউ কেউ বলল ওকে গ্রামের মাঝখানে খুঁটির সাথে বেঁধে জ্বালানো হোক, কিন্তু পুরোহিত বললেন শয়তানের ভক্তকে আগুন দিয়ে জ্বালানো উচিত নয়, কারণ সে কয়লার আগুন দিয়ে আরাধনা করেছে, তাই আগুন তার মধ্যে শক্তি বাড়ানোর কাজ করে। যদি তাকে আগুনে পোড়ানো হয় তাহলে তার আত্মা জীবিত মানুষদের খুব কষ্ট দেবে। এই কারণে পুরোহিতের কথা মতো ভিখুর লাশটাকে শ্মশানের একটা গাছের মধ্যে ঝোলানো হয়, যেখানে চিল শকুন তার শরীরটা ছিঁড়ে ছিঁড়ে খায়। তার দেহের অবশিষ্টাংশ মাটির নিচে পোঁতা হয়। পুরোহিত এটা জানতেন যে ভিখুর আত্মা আগামী অমাবস্যায় ফিরে আসবে, আর যখন ফিরবে তখন অনেক অনেক শক্তি নিয়ে ফিরবে। এই কারণেই সে তার আত্মাকে তারই ব্যবহৃত জিনিসে বন্দি করে দেন। তারপর সেগুলো একটা বাক্স বন্দি করে রাখেন। আর সেই বাক্সটাকে এক অজানা জায়গায় লুকানো হয়। সেই বাক্সটা কোথায় লুকানো হয়েছিল তা কেবল তিনিই জানতেন। আর তিনি এটাও বলেছিলেন যদি আবার কখনো বাক্সটা খোলে তবে ভিখুর আত্মা আবার ফিরে আসবে। উনি সবাইকে কথা বলেছিলেন যে যখনই সে ফিরবে তখন রাত হবে, আর তার থেকে বাঁচতে হলে রাতে লুকিয়ে থাকতে হবে আর দিনের আলোর অপেক্ষা করতে হবে, কারণ দিনের বেলায় তার শক্তি কাজ করবে না। ওই রাতে কাকতাড়ুয়া সারা রাত আমাদের খুঁজতে লাগলো, কিন্তু আমরা চালাকি করে আমাদের জায়গা পরিবর্তন করতে লাগলাম। ধীরে ধীরে যখন সকাল হলো আমরা গ্রামে গিয়ে পৌঁছলাম। আমরা সেখানে পুরনো পুরোহিতের সঙ্গে দেখা করলাম। তার তখন বয়স হয়েছে। তিনি একটা খাটিয়ায় শুয়েছিলেন। রাজীবের বাবা আমাদের সঙ্গে ঘটা ঘটনাটা বললেন। আমাদের কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন। তিনি বোধহয় ভাবতে পারেননি যে ভিখুর আত্মা এত তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু আমাদের একটা ভুলের কারণে ভিখু আবার ফিরে এসেছিল।
পুরোহিত মশাই, এখন কি করব? ওই ভিখুর আত্মাকে এখান থেকে তাড়ানোর উপায় কি? এটা শুনে পুরোহিত চিন্তায় পড়ে গেলেন। আর কিছুক্ষণ চিন্তা করার পর তিনি বললেন, ওই আত্মা কাকতাড়ুয়ার শরীরকেই নিজের শরীর বানিয়েছে, আর ওই শরীর অনেক শক্তিশালী হয়ে উঠেছে, এতটাই যে ওকে যতই ভাঙার অথবা মারার চেষ্টা করো না, ওর মৃত্যু হবে না। ভাঙবে কিন্তু আবার জুড়ে যাবে। ওই শয়তান আত্মাকে কাকতাড়ুয়ার থেকে বের করে অন্য কোনো মৃত শরীরে প্রবেশ করাতে হবে। কিন্তু আমরা এটা কিভাবে করব? আমার সাথে জমিতে চলো। ঠাকুর মশাইয়ের সাথে রাজীবের বাবা আর আমি তিনজনাই জমিতে গিয়ে পৌঁছলাম। এখানে 4 মিটার গর্ত খোঁড়ো। কিন্তু কেন? খোঁড়ো তো আগে, খুঁড়তে খুঁড়তে বলছি। এরপরে রাজীবের বাবা আর আমি মিলে গর্ত খুঁড়তে শুরু করলাম। আমাদের একটা মৃতদেহের প্রয়োজন হবে। সেই মৃতদেহটাকে এখানে আনতে হবে যখন দিন গড়িয়ে সন্ধ্যার আধার নামবে। ঠিক আলো আঁধারির পরিবেশে ওই আত্মার শক্তি অনেক কম থাকবে। দিনের আলো এসে মাটি খুঁড়ে মাটির নিচে লুকিয়ে থাকে। তোমাদের সন্ধেবেলায় এই জমিতে শরীরের 1 ফোঁটা রক্ত মাটিতে স্পর্শ করাতে হবে। মানুষের রক্তের গন্ধ শুকে সে মাটির নিচ থেকে উপরে আসার জন্য ব্যস্ত হয়ে পড়বে। তারপর তোমার সামনে আসবে। তুমি মন্ত্র দ্বারা আবদ্ধ গণ্ডির মধ্যে থাকবে। যেই সে ওই গণ্ডির ভেতর ঢুকবে, তুমি দ্রুত বাইরে বেরিয়ে চলে আসবে আর সেখান থেকে পালিয়ে যাবে। মন্ত্র বন্ধ গণ্ডির জন্য কাকতাড়ুয়া ভেতরে আটকা পড়ে যাবে। তখন আমি মন্ত্র দ্বারা ওই মৃত শরীরকে জীবিত মানুষের মতো চালাবো। কিন্তু মৃতদেহকে জীবিত মানুষের মতো কিভাবে চালাবেন? কথার মাঝেই রাজীবের বাবা এই কথাটা তুলে ধরলেন। এটা অনেক পুরনো বিদ্যা। যে কোনো পুরোহিত বা তান্ত্রিক এতে পারদর্শী হয় না। কিন্তু আমার ভাগ্য ভালো, আমি এই বিদ্যার ব্যাপারে সমস্তটা জানি। আমি ওই মৃতদেহ জীবিত মানুষের মতোই চালাবো। আগে ওকে গণ্ডির মধ্যে বাঁধবো, তারপর ওই গণ্ডি ভেঙে দেব। তারপর ওই শয়তান গণ্ডির বাইরে আসবে আর ওই মৃতদেহের ওপর ঝাঁপিয়ে পড়বে। যখন সে ওই মৃতদেহ খেতে লাগবে, তখন তার বাকি শক্তি ওই মৃতদেহকে খাওয়ার পেছনেই খরচ হবে। আর এইভাবেই ওই শয়তানের শক্তি কমতে থাকবে। ঠিক তখনই কুড়ুল দিয়ে ওর দেহটা 2 টুকরো করে দিও। এরপর কাটা শরীরের ভিতর সে আর প্রবেশ করতে পারবে না। আর তাই সে ওই মৃতদেহের মধ্যে প্রবেশ করবে। আর ওই মৃতদেহ প্রথম থেকেই আমার কবজায় থাকার কারণে আমি ভিখুর আত্মাকে ওর ওপর নিয়ন্ত্রণ চালাতে দেব না। আর এরপরেই আমি ওই মৃতদেহটাকে ধরে 5 মিটার গর্তর মধ্যে ছুঁড়ে মারব। এরপর আমাদের ওই মৃতদেহটাকে মাটি চাপা দিয়ে দিতে হবে। এর সাথেই ওই কাটা কাকতাড়ুয়াকেও জমির নিচে দফন করতে হবে। এরপরেই আমরা তার হাত থেকে মুক্তি পেতে পারবো। যদি এটাই শেষ রাস্তা হয়, তবে আমি এটা করার জন্য তৈরি। আর একটা কথা, ভিখু ফিরে এসেছে এই কথাটা যেন কেউ জানতে না পায়, তবেই মঙ্গল। আর রইল বাগ্গার পরিবার আর তোমার বাবার অন্তিম সংস্কারের কথা, তো আমরা ভিখুকে শেষ করার পরেই ওগুলো করব। পুরোহিত মশাই যা যা বললেন আমি সবেতেই মাথা নেড়ে সম্মতি দিলাম। সন্ধে পর্যন্ত আমি আর পুরোহিত মশাই জমিতেই বসে রইলাম। সন্ধেবেলায় রাজীবের বাবা না জানি কোথা থেকে একটা লাশ নিয়ে এলো। সন্ধ্যা ঘনিয়ে আসছিল,
পুরোহিত মশাই লাশটা দেখলেন, তারপর লাশটার পাশে বসে কিছু মন্ত্র পড়তে লাগলেন। তিনি মন্ত্রোচ্চারণের মাধ্যমে ওই গর্তর চারিদিকে একটা গণ্ডি কাটলেন, আর ওই গণ্ডির ভেতর রাজীবের বাবাকে দাঁড়াতে বললেন। এইভাবেই আমাদের পরিকল্পনা শুরু হলো। আমি পুরোহিত মশাইয়ের পাশেই দাঁড়িয়েছিলাম। পুরোহিত মশাই একটা চেয়ারে বসেছিলেন। রাজীবের বাবা ছুরি দিয়ে একটা আঙুল কাটলো, আর সেই কাটা আঙুল দিয়ে রক্তের ফোঁটা মাটিতে পড়তে লাগলো। আর ঠিক এর কিছুক্ষণ পরেই খানিক দূরেই মাটিটা অস্বাভাবিকভাবে কেঁপে উঠল। আমরা সেই দিকে ফিরে চাইলাম, আর তখনই মাটির নিচ থেকে ওই খুনি কাকতারুয়া বেরিয়ে এলো। ও ঠিক ডান দিকে রাজীবের বাবা দাঁড়িয়ে আছে। তাকে দেখতেই কাকতারুয়া সেই দিকে ছুটে গেল, আর যেই সে গণ্ডির ভেতর ঢুকেছে রাজীবের বাবা ছুটে গণ্ডির বাইরে বেরিয়ে গেল। তখনই পুরোহিত মশাই নিজের চোখ বন্ধ করলেন, আর আমি দেখলাম তার পাশেই পড়ে থাকা লাশটা উঠে দাঁড়িয়েছে। কাকতারুয়া গণ্ডির বাইরে বেরোনোর জন্য ছটফট করতে লাগলো, কিন্তু সে বাইরে বেরোতে পারছিল না। এই কারণেই সে প্রচন্ড ক্রোধান্বিত হয়ে পড়ল। লাশটা হাঁটতে হাঁটতে গণ্ডির কাছে গেল। তারপর সে গণ্ডির কিছুটা দাগ পা দিয়ে মুছে দিল, আর এক নিমেষেই সেই কাকতারুয়া ওই লাশটাকে ধরে ফেলল। তারপর দু হাতে লাশটাকে তুলে নিয়ে তার মাথাটা নিজের মুখের ভেতর ঢুকিয়ে নিল। লাশটা জ্যান্ত মানুষের মতো ছটফট করতে লাগলো। চেয়ারে বসে থাকা পুরোহিত মশাই কাঁপতে শুরু করলেন। তার বেশ কষ্ট হচ্ছিল, হয়তো সে ওই লাশটাকে চালাতে পারছিলেন না। তখনই রাজীবের বাবা পিছন দিক দিয়ে গিয়ে কাকতারুয়ার ওপর কুড়ুল চালালেন, আর ঠিক তখনই ওই শয়তান এক হাতে কুড়ুলটা চেপে ধরল। তারপর লাশটাকে ছেড়ে দিয়ে রাজীবের বাবাকে ধরল। তারপর সে রাজীবের বাবার কাঁধে একটা জোরালো কামড় বসিয়ে এক খাবলা মাংস তুলে নিল। রাজীবের বাবা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। তখনই পুরোহিত মশাই চোখ খুললেন, আর তিনি আমায় বললেন, তুমি যাও আর ওই কাকতারুয়াকে দু টুকরো করে ফেলো। কথাটা শুনতেই আমি কুড়ুল নিয়ে শয়তানের কাছে গেলাম। তারপর পিছন দিক থেকে তার শরীরে একটা কোপ বসালাম। তার কোমরের নিচের অংশ কেটে পড়ে গেল, আর তখনই আমি দেখলাম তার মুখ থেকে একটা কালো ধোঁয়ার মতো কিছু বেরোলো, আর রাজীবের বাবা নাক, কান আর মুখ দিয়ে তার ভেতরে চলে গেল। সর্বনাশ! শয়তান তোমার কাকার শরীরে প্রবেশ করেছে। তুমি ওকে ধাক্কা দাও, ওকে ওই গর্তের মধ্যে ফেলে দাও। কথাটা শুনেই আমি রাজীবের বাবাকে ধাক্কা দিয়ে গর্তে ফেললাম। রাজীবের বাবার লাশটা গর্তে পড়ে গেল, আর সে গর্ত থেকে উঠে উপরে আসার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু মন্ত্রের বলে কিছুক্ষণের মধ্যেই সে গর্তের মধ্যে লুটিয়ে পড়ল। পুরোহিত মশাই, এখন কি হবে? আমি পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলাম। তিনি মৃদু হেসে বললেন, এবার যা করার সেটা আমি করব। কথাটা বলেই তিনি আমার দিকে কিছু মন্ত্রপুত ছাই ছুঁড়ে মারলেন, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার জ্ঞান ফিরতেই আমি দেখলাম আমার সামনে আগুন জ্বলছে, আর অন্যদিকে ওই বুড়ো পুরোহিত বসে আছে। পুরোহিত একটা কালো কাপড় পরেছিল, আমার হাত পা বাঁধা অবস্থায় ছিল। আমি হাঁটুর ওপর ভর করে বসলাম। উঠে গেছিস? আমি দেখলাম রাজীবের বাবার লাশ পুরোহিতের পিছনে পড়ে আছে। এসব আপনি কি করছেন? আর রাজীবের বাবার লাশ ওই গর্ত থেকে ওপরে কি করে এলো? আমি জানি যে তুমি বিশ্বাস করবে না। আমায় ক্ষমা করে দিস বাবা, আমি মরতে বসেছি। আমি মরতে চাই না। এই বুড়োর জীবন আমি আর চাই না। আমি শুধু মৃতদেহকেই চালাতে পারি, জীবিত শরীরে প্রবেশ করতে পারি না, কিন্তু ভিক্ষু করতে পারে। সে ওই বিদ্যা জানে। আমি তো শুধু ভিক্ষুর আত্মার সাথে সওদা করেছি। আমি ওর থেকে জীবিত শরীরে প্রবেশ করার বিদ্যা শিখতে পেরেছি, আর বদলে ওকে মুক্তি দিয়েছি। এখন আমি একটা জীবিত শরীর চাই, যাতে আমি আরো বাঁচতে পারি, আর সেই শরীরটা তুমি আমায় দেবে। কথাটা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। আমি কখনো স্বপ্নেও এটা ভাবিনি যে ওই বৃদ্ধ পুরোহিত আমার সাথে এমনটা করবে। কিন্তু যদি আপনার আত্মা আমার শরীরে প্রবেশ করে, তাহলে আমার আত্মার কি হবে? তোমার আত্মা চিরকালের জন্য পৃথিবীর বুকে ঘুরে বেড়াবে।
প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ব্যাস, হয়েই এসেছে। এই চাবুকটা যেই তোর শরীরের ওপর পড়বে, তোর আত্মা তোর শরীরের থেকে বাইরে বেরোবে, আর তারপর আমি তোর শরীরে প্রবেশ করব, আর আমার নতুন জীবন শুরু হবে। এইটুকু বলেই তিনি নিজের জায়গা থেকে উঠে আমার দিকে এগিয়ে এলেন। তারপর চোখ বন্ধ করে চাবুকটা হাতে নিলেন, তারপর কিছু মন্ত্র বলতে লাগলেন। আমি তার সামনে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইলাম, কিন্তু সে আমার কোনো কথা শুনতে চাইল না। তখনই সে চোখ খুলে আমাকে মারার জন্য চাবুক নিয়ে উদ্যত হলো। এবার আমি আবার যুবক হয়ে আমার বাকি জীবনটা কাটাবো। তার কথাটা শেষ হওয়ার পর মুহূর্তেই তার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেল, আর তার শরীরটা মাটিতে পড়ে গেল। চুপ কর, কখন থেকে তোর বক বক শুনছি। হঠাৎ করে রাজীবের বাবাকে উঠে দাঁড়াতে দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। হয়তো ওই শয়তান রাজীবের বাবার শরীরে প্রবেশ করেছিল, কিন্তু আমি তাকে মৃত ভেবে বসেছিলাম, ঠিক ওই পুরোহিতের মতো। রাজীবের বাবা আমার হাত পায়ের বাঁধন খুলে দিলেন। সেদিন আমরা কোনো মতে প্রাণে বেঁচে ফিরলাম। তারপরে এই সমস্ত ঘটনার কথা আমরা গ্রামবাসীদের জানালাম। এরপর আমি আমার বাবা, বাগ্গা আর তার পরিবারের অন্তিম সংস্কার করলাম। ভিকুর আত্মার সাথে কি হয়েছিল আমরা তা জানতে পারিনি। পুরোহিত মশায়ের তাকে মুক্তি করার পর থেকে তার আত্মার কি হলো, এটা সত্যি একটা চিন্তার বিষয়, কারণ সে এরপর আর কখনো ফিরে আসেনি। হতে পারে তার আত্মা অন্য কোথাও দেহের সন্ধানে চলে গেছে, হয়তো অন্য কোনো কাকতারুয়ার শরীর।